বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা এই অধ্যায় থেকে পাঠ্য বই খুঁটিয়ে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের উপর ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস অধ্যায় 4 ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের অনেক ভাষাই কোন ভাষা পরিবারের সদস্য? উত্তর, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য। পরের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার কাকে বলে? উত্তর, মানুষের পরিবারের মতো ভাষারও পরিবার আছে। ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের অনেক ভাষাই এই ভাষা পরিবারের সদস্য। এদেরকে একসঙ্গে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বলে। পরের প্রশ্ন, কোথায় ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়? উত্তর, ঋগ্বেদ ও জেন্দ আবেস্তায়। জেন্দ আবেস্টার শ্রেষ্ঠ দেবতার নাম কি? আনসার, অহুর। ইন্দো আর্য ভাষার সবথেকে পুরানো সাহিত্য কোনটি? উত্তর, ঋগ্বেদ। পরের প্রশ্ন, বেদ শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর, বেদ শব্দটি বিদ শব্দ থেকে এসেছে। বিদ মানে কি? উত্তর, বিদ মানে জ্ঞান। বৈদিক সাহিত্যকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, বৈদিক সাহিত্যকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। পরের প্রশ্ন, সংহিতা কথার অর্থ কী? উত্তর, সংহিতা কথার অর্থ সংকলন করা। পরের প্রশ্ন, সংহিতাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি? উত্তর, সংহিতাকে 4টি ভাগে ভাগ করা যায়, যথা ঋক, সাম, যজু ও অথর্ব। সবথেকে পুরানো বৈদিক সংহিতা কোনটি? উত্তর, ঋগ্বেদ। পরের প্রশ্ন, কবে বৈদিক সংহিতা রচিত হয়েছিল? উত্তর, আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দের মধ্যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগ কবে শুরু হয়েছিল? খ্রিস্টপূর্ব 1500 থেকে 1000 অব্দকে আদি বৈদিক যুগ বলে ধরা হয়। কোন বেদ সুর করে গানের মতো গাওয়া হতো? উত্তর, সামবেদ। কোন বেদ কিছুটা পদ্যে ও কিছুটা গদ্যে লেখা? উত্তর, যজুর্বেদ। কোন বেদ জাদুমন্ত্রের সংকলন? উত্তর, অথর্ববেদ। অরণ্যক যারা লিখতেন তারা কোথায় থাকতেন? উত্তর, বনে থাকতেন। উপনিষদে কি লেখা আছে? উত্তর, বেদের নানা তথ্যের বিভিন্ন ব্যাখ্যা ও চিন্তাভাবনা উপনিষদে আছে। পরের প্রশ্ন, বেদাঙ্গ কাকে বলে? উত্তর, বৈদিক সাহিত্যগুলোকে ঠিকমতো উচ্চারণ করা, ছন্দ, আসল অর্থ বোঝার জন্য রচনা হয়েছিল বেদাঙ্গ। বেদাঙ্গের সংখ্যা কয়টি? উত্তর, 6টি। ঋগ্বেদে কোন 2 পর্বতের উল্লেখ আছে এবং কোন পর্বতের উল্লেখ নেই? ঋগ্বেদে হিমালয় এবং কাশ্মীরের মুজবন্ত শৃঙ্গের উল্লেখ আছে,
কিন্তু বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী কোনটি? উত্তর সিন্ধু নদী। পরের প্রশ্ন, ঋগ্বেদে উল্লেখ আছে এমন কোন নদী আজ আর খুঁজে পাওয়া যায় না? উত্তর সরস্বতী নদী। পরের প্রশ্ন, সপ্তসিন্ধু অঞ্চল কাকে বলা হতো? উত্তর সিন্ধু ও তার পূর্ব দিকের উপনদী দিয়ে ঘেরা অঞ্চল ছিল আদি বৈদিক মানুষের বাসস্থান। এই অঞ্চলকেই বলা হতো সপ্তসিন্ধু অঞ্চল। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের প্রধান মহাকাব্য দুটির নাম কি? উত্তর রামায়ণ ও মহাভারত। আর্যদের প্রধান গৃহপালিত পশু কি ছিল? উত্তর ঘোড়া। পরের প্রশ্ন, চিত্রিত ধূসর মাটির পাত্র কোথায় পাওয়া গেছে? উত্তর হরিয়ানার ভগবানপুরায়। কোন বেদে 10 রাজার যুদ্ধের কাহিনী আছে? এই যুদ্ধে কে জয়লাভ করেছিল? উত্তর ঋগ্বেদে 10 রাজা যুদ্ধের কাহিনী আছে। এই যুদ্ধে রাজা সুদাস জয়লাভ করেছিল। পরের প্রশ্ন, রাজা শব্দের আক্ষরিক অর্থ কী? উত্তর নেতা। মহীপতি শব্দের অর্থ কী? উত্তর পৃথিবীর রাজা। নরপতি শব্দের অর্থ কী? উত্তর যিনি মানুষের রক্ষাকারী। পরের প্রশ্ন, বলি কাকে বলে? উত্তর প্রজারা নিরাপদে থাকার জন্য স্বেচ্ছায় এক ধরনের কর রাজাকে দিত। ঋগ্বেদে এই করই বলি নামে পরিচিত। পরের প্রশ্ন, রত্নিন কাদের বলা হতো? উত্তর শাসনের কাজে সাহায্য করতেন যারা, তাদের রত্নিন বলা হতো। পরের প্রশ্ন, গোত্র কাকে বলে? উত্তর গোষ্ঠীর গবাদি পশু রাখার জায়গাকে গোত্র বলা হতো। পরের প্রশ্ন, ঋগ্বেদে কোন দেবতাকে শ্রেষ্ঠ বলা হতো? উত্তর যুদ্ধ ও বৃষ্টির দেবতা ইন্দ্রকে। ঋগ্বেদে কার উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচিত হয়েছিল? উত্তর সূর্য দেবতা সবিত্রীর উদ্দেশ্যে। পরের প্রশ্ন, বেদের আরেক নাম শ্রুতি কেন? উত্তর বৈদিক সাহিত্য মূলত শুনে শুনে মনে রাখতে হতো, তাই বেদের আরেক নাম শ্রুতি। বৈদিক শিক্ষার দুটি প্রধান বিষয় কি ছিল? উত্তর ছন্দ ও ব্যাকরণ। পরের প্রশ্ন, অরুণীর শিক্ষাগুরু কে ছিলেন? উত্তর মহর্ষি আয়োধ্যৌম। পরের প্রশ্ন, মহর্ষি আয়োধ্যৌমের কতজন শিষ্য ছিল ও কে কে? উত্তর মহর্ষি আয়োধ্যৌমের 3জন শিষ্য ছিল, তারা হলো বেদ, উপমন্যু এবং অরুণী। পরের প্রশ্ন, বৈদিক যুগে কত বছর ধরে শিক্ষাদান চলত? উত্তর 12 বছর ধরে। পরের প্রশ্ন, একলব্যর পিতার নাম কি ছিল? উত্তর হিরণ্যধনু। প্রথম কোন বেদে ইটের কথা পাওয়া যায়? উত্তর যজুর্বেদে। পরের প্রশ্ন, মেগালিথ কাকে বলে? কয়েকটি মেগালিথ কেন্দ্রের নাম লেখো। উত্তর বড় পাথরের সমাধিকে মেগালিথ বলে। কয়েকটি মেগালিথ কেন্দ্র হল রাজস্থানের ভরতপুর, ইনামগাঁও, কাশ্মীরের বুরজাহোম। পরের প্রশ্ন, বর্ণাশ্রম প্রথায়
চারটি বর্ণের নাম লেখো। উত্তর, বর্ণাশ্রম প্রথায় চারটি বর্ণ হল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। চতুরাশ্রম প্রথার চারটি ভাগ লেখো। উত্তর, চতুরাশ্রম প্রথার চারটি ভাগ হল ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। পরের প্রশ্ন, কোন বেদে চিকিৎসাবিদ্যা বিষয় আলোচনা দেখা যায়? উত্তর, অথর্ব বেদে। পরের প্রশ্ন, মহর্ষি আয়ধ্যৌম অরুণীকে কী নাম দিয়েছিলেন এবং তিনি কেন তাকে এই নাম দিয়েছিলেন? উত্তর, মহর্ষি আয়ধ্যৌম অরুণীকে উদ্দালক নাম দিয়েছিলেন। ক্ষেতের আল ভেদ করে অরুণী উঠে এসেছিল বলে মহর্ষি তাকে এই নাম দিয়েছিলেন। একলব্যর গুরুর নাম কি? উত্তর, গুরু দ্রোণাচার্য। পরের প্রশ্ন, ঋগ্বেদকে কেন ঋক সংহিতা বলে? উত্তর, ঋগ্বেদের সূক্তগুলি ছন্দে বাঁধা, ঋকের সমষ্টি, তাই ওই সংহিতার নাম ঋক সংহিতা। প্রাচীনকালে রাজাদের যজ্ঞ করার কারণ কি ছিল? অর্থাৎ প্রাচীনকালে রাজারা কেন যজ্ঞ করতেন? চলো আমরা উত্তরটা দেখে নিই। উত্তর, প্রাচীনকালে রাজারা ব্রাহ্মণ বা পুরোহিতদের পরামর্শে নানা প্রকার যজ্ঞ করতেন। এই যজ্ঞের পিছনে বিভিন্ন কারণ ছিল। যুদ্ধে জয়লাভের ইচ্ছে পূরণ করার জন্য অনেক রাজাই যুদ্ধে যাওয়ার আগে যজ্ঞ করতেন। যুদ্ধে জয়লাভের পরেও অনেক রাজা যজ্ঞ করতেন। এছাড়া অনেক রাজারা নিজের ক্ষমতা জাহির করার জন্য যজ্ঞ করতেন। এবার তোমাদের উত্তরটা একটু বুঝিয়ে দিই। বন্ধুরা, মনে রাখবে, প্রাচীনকালে ব্রাহ্মণ বা পুরোহিতরাই ছিলেন সমাজের প্রধান। ব্রাহ্মণ বা পুরোহিতদের কথা অনেক রাজারা মেনে চলতেন। এমনকি তাদের কথা মতো রাজারা নানা প্রকার যজ্ঞ করতেন। এই যজ্ঞের পিছনে বিভিন্ন কারণ ছিল। কোনো রাজা হয়তো যুদ্ধে যাওয়ার আগে জয়লাভের উদ্দেশ্যে এই যজ্ঞ করতেন, অথবা কোনো রাজা যুদ্ধে জয়লাভের পর এই যজ্ঞ করতেন। আবার কখনো কখনো দেখা যায় যে কোনো রাজা নিজের ক্ষমতা জাহির করার জন্য এই যজ্ঞ করতেন। সুতরাং তোমরা বুঝতে পারছো, এইসব বিভিন্ন কারণের জন্য প্রাচীনকালের রাজারা নানা রকম যজ্ঞ করতেন। পরের প্রশ্ন, প্রাচীনকালে রাজা হওয়ার কি কি উপায় ছিল, অর্থাৎ কীভাবে রাজা হওয়া যেত? চলো আমরা উত্তরটা দেখে নিই। প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল। কেউ যুদ্ধে জিতে রাজা হতেন, কেউ রাজার ছেলে হিসেবে পরবর্তী রাজা হতেন, আবার কখনো গোষ্ঠীর সবাই মিলে নিজেদের মধ্যে থেকে একজনকে রাজা হিসাবে বাছাই করত। চলো তোমাদের এবার উত্তরটা একটু বুঝিয়ে দিই। মনে রাখবে, প্রাচীনকালে রাজা হওয়ার অনেক উপায় ছিল। কেউ হয়তো যুদ্ধে জিতে এক রাজা অন্য এক রাজাকে হারিয়ে রাজা হতেন, আবার কখনো কখনো রাজার ছেলে পরবর্তী রাজা হতেন, অথবা কখনো দেখা যায় যে গোষ্ঠীর সবাই মিলে একজনকে রাজা হিসাবে বাছাই করত। সুতরাং এইসব বিভিন্ন উপায়ে প্রাচীনকালে রাজা হওয়া যেত। পরের প্রশ্ন, বৈদিক শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক কী? অর্থাৎ বৈদিক শিক্ষা ও উপনয়নের মধ্যে কী সম্পর্ক? বন্ধুরা, উপনয়ন কি আমি পার্ট 1-এর ভিডিওয়ে আলোচনা করেছি, তোমরা সেখানে গিয়ে একবার দেখে নাও উপনয়ন কাকে বলে। চলো আমরা উত্তরটা দেখে নিই। বলছে, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের সম্পর্ক ছিল বলে জানা যায়। ছাত্র শিক্ষা গ্রহণের জন্য গুরুর কাছে আবেদন জানাতো। উপযুক্ত হিসেবে বিবেচিত হলে উপনয়নের মধ্যে দিয়ে গুরু সেই ছাত্রকে শিষ্য হিসেবে গ্রহণ করতেন। চলো তোমাদের উত্তরটা এবার একটু বুঝিয়ে দিই। এখানে বলেছে, পরবর্তী বৈদিক যুগে শিক্ষার সঙ্গে উপনয়নের একটা সম্পর্ক ছিল। ছাত্ররা শিক্ষা গ্রহণের জন্য গুরুর কাছে আবেদন জানাতো। গুরু যদি সেই ছাত্রকে উপযুক্ত বলে মনে করত, তাহলে উপনয়নের মাধ্যমে সেই ছাত্রকে গুরু শিষ্য হিসাবে গ্রহণ করতেন। তাহলে বৈদিক শিক্ষার সঙ্গে উপনয়নের এই সম্পর্কটা ছিল। পরের প্রশ্ন,
চতুর্বর্ণ প্রথা কি? বন্ধুরা, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা এর উত্তরটা ভালো করে মনে রাখবে। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় অনেক সময় টিকা লেখো বলে পরীক্ষায় আসে। চলো আমরা উত্তরটা দেখে নিই। ঋক বৈদিক যুগে গুণ ও কর্মের ভিত্তিতে আর্যদের মধ্যে 4টি বর্ণের উদ্ভব হয়। এই বর্ণগুলো কি কি? চলো দেখে নিই আমরা। ব্রাহ্মণ, প্রথম বর্ণ হচ্ছে ব্রাহ্মণ। পুজো, যজ্ঞ, বেদ, পাঠ ইত্যাদি করতেন ব্রাহ্মণরা। ব্রাহ্মণদের পরেই ছিল ক্ষত্রিয়। যুদ্ধ করা, সম্পদ লুট করার কাজ ছিল ক্ষত্রিয়দের। এরপর ছিল বৈশ্য। কারিগরি, কৃষি ও বাণিজ্য ছিল বৈশ্যদের কাজ। এবং সর্বশেষ শূদ্র। এরা বাকি 3 বর্ণের মানুষের সেবা করত। অর্থাৎ এখানে তোমাদের বলেছে ঋক বৈদিক যুগে 4টি বর্ণের, আর্যদের মধ্যে 4টি বর্ণের উদ্ভব হয়। এই 4টি বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। ব্রাহ্মণদের কাজ হচ্ছে পুজো, যজ্ঞ, বেদ, পাঠ ইত্যাদি করা। ক্ষত্রিয়দের কাজ যুদ্ধ করা, সম্পদ লুট করা ইত্যাদি। বৈশ্যদের কাজ কারিগরি, কৃষি, বাণিজ্য এইসব জিনিস করা। আর শেষে শূদ্র। শূদ্রদের কাজ হচ্ছে উপরের এই 3 বর্ণের মানুষের সেবা করা। পরের প্রশ্ন, চতুরাশ্রম কি? বন্ধুরা, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নটাও তোমাদের পরীক্ষায় টিকা লেখো বলে অনেক সময় আসে। চলো আমরা উত্তরটা দেখে নিই। পরবর্তী বৈদিক যুগে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল। এই পর্যায়গুলো বা ভাগগুলো কি কি? ব্রহ্মচার্য। ছাত্রাবস্থায় গুরুগৃহে থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচার্যাশ্রম। গার্হস্থ্যাশ্রম। শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপনকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। বানপ্রস্থাশ্রম। সংসার থেকে দূরে বনে কুটির বানিয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। এবং সবশেষে সন্ন্যাস। সব কিছু ভুলে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস। চলো তোমাদের এবার উত্তরটা একটু বুঝিয়ে দিই। পরবর্তী বৈদিক যুগে মনে রাখবে জীবনযাপনের 4টি ভাগ বা পর্যায় ছিল। কি কি? ব্রহ্মচার্যাশ্রম, গার্হস্থ্যম, বানপ্রস্থাশ্রম আর সবশেষে সন্ন্যাস। ব্রহ্মচার্যাশ্রম ছিল ছাত্র অবস্থা থেকে গুরুগৃহে থেকে শিক্ষালাভ করা। ছাত্র অবস্থায় গুরুগৃহ থেকে শিক্ষালাভ করা ছিল ব্রহ্মচর্যাশ্রম। গার্হস্থ্যাশ্রম ছিল শিক্ষালাভের পর বিয়ে করে সংসার জীবনযাপন করাকে বলা হতো গার্হস্থ্যাশ্রম। এরপর সংসার থেকে দূরে কোনো বনে গিয়ে কুটির বানিয়ে ছোট ঘর বানিয়ে ধর্মচর্চা করাকে বলা হতো বানপ্রস্থাশ্রম। এবং সবশেষে সব কিছুকে ভুলে গিয়ে ঈশ্বর চিন্তায় শেষ জীবন কাটানোকে বলা হতো সন্ন্যাস। পরের প্রশ্ন, বৈদিক যুগের পড়াশোনায় গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল? চলো আমরা উত্তরটা দেখে নিই। বৈদিক যুগের গুরু ও শিষ্যের সম্পর্ক মধুর ছিল। গুরুকে ঘিরেই বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর গুরু শিষ্যকে সন্তানের মতো গড়ে তুলতেন। শিষ্যরা গুরুগৃহে থাকত। শিক্ষালাভের ক্ষেত্রে গুরু একটা অংশ পড়ে শিষ্যকে মানে বুঝিয়ে দিতেন। ছাত্ররা গুরুর পড়ানো অংশটি শুনে তা নিজেরা পুনরায় পাঠ করত ও মনে রাখত। পড়াশোনার পাশাপাশি গুরুগৃহে ছাত্রদের অন্যান্য কাজও করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল গুরুর ওপর। এখানে তোমাদের বলছে বৈদিক যুগে গুরু ও শিষ্যর মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। বৈদিক যুগে গুরুকে ঘিরেই শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল। গুরু উপনয়নের মাধ্যমে ছাত্রকে শিষ্য বলে মেনে নিতেন। এরপর গুরু ও শিষ্যর মধ্যে একটা সন্তানের সম্পর্ক দেখা যায়। শিষ্যরা গুরুগৃহেই থাকতো। শিক্ষালাভের ক্ষেত্রে গুরু একটা গোটা অংশ পড়ে শোনাতেন।
ছাত্ররা তারপর সেই অংশটা শুনে নিজেরাই পুনরায় আবার পাঠ করত। পড়াশোনার পাশাপাশি গুরুগৃহে থেকে ছাত্রদের বিভিন্ন কাজও করতে হতো। ছাত্রদের থাকা খাওয়ার দায়িত্ব ছিল পুরোপুরি গুরুর ওপর। পরের প্রশ্ন, আদি বৈদিক যুগে ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কেমন ছিল? সবার প্রথমে আমি তোমাদের আদি বৈদিক যুগের নারীর অবস্থা আলোচনা করছি। তো নাম্বার 1 পয়েন্ট, আদি বৈদিক যুগে অনেক নারী শিক্ষা লাভ করতেন। সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন বলে জানা যায়। নারীরা যুদ্ধেও অংশ নিতেন। পরের পয়েন্ট, ঋগ্বেদের কোথাও বাল্যবিবাহ বা সতীদাহ প্রথার কথা জানা যায়নি। আবার অনেক নারী যজ্ঞেও অংশ নিতেন। বন্ধুরা, এইখানে তোমাদের বলেছে আদি বৈদিক যুগে নারীদের অবস্থা ভালো ছিল। নারীদের শিক্ষা লাভ করার সুযোগ ছিল। অনেক নারী বিভিন্ন সমিতির বৈঠকেও যোগ দিতে পারত। আবার অনেক সময় তারা বিভিন্ন যুদ্ধেও অংশ নিতেন। এই সময় সতীদাহ প্রথা বা বাল্য বিবাহের মতো প্রথার কথা জানা যায়নি। অনেক সময় নারীরা বিভিন্ন যজ্ঞেও অংশ নিতেন। চলো এবার আমরা দেখে নিই পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান। পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থান। পরবর্তী বৈদিক যুগে মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত। এই যুগে বাল্যবিবাহ, বহুবিবাহ এইসব প্রথা শুরু হয়েছিল। যুদ্ধ বা সমিতির কাজে মেয়েদের যোগ দিতে দেখা যেত না। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান খুব একটা ভালো ছিল না। পরিবারে যদি কোনো মেয়ে জন্মাতো সবাই দুঃখ পেত। আবার বাল্যবিবাহ, বহুবিবাহ এইসব প্রথা পরবর্তী বৈদিক যুগে শুরু হয়েছিল এবং নারীরা যুদ্ধ বা সমিতির কাজে যোগ দেওয়া বা যোগ দিতে পারত না। পরের প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার পরিবর্তনের কারণ কি? অর্থাৎ উপরেই আমরা জেনেছি যে পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থান খুব একটা ভালো ছিল না। এই অবস্থার পরিবর্তনের কারণটা কি? তোমাদের সেই উত্তরটাই এখানে জিজ্ঞাসা করেছে। চলো আমরা উত্তরটা দেখে নিই। কর্মের ভিত্তিতে বৈদিক সমাজ 4টি ভাগে বিভক্ত হলে নারীরা পূর্বের স্বাধীনতা হারায়। পুরুষের বহুবিবাহ, পণপ্রথা প্রভৃতি কারণে নারীদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে ওঠে। কোনো পরিবারে মেয়ে জন্মালে সবাই দুঃখ পেত। বাল্যবিবাহ শুরু হয়েছিল। এছাড়া বৈদিক যুগে পরিবারের ধর্মীয় কার্যকলাপ পরিচালনার দায়িত্ব নারীদের হাতে থাকলেও পরবর্তী যুগে তা পুরোহিতদের হাতে চলে যায়। বন্ধুরা, এখানে তোমাদেরকে বলছে পরবর্তী বৈদিক যুগে কর্মের ভিত্তিতে বৈদিক সমাজ 4টি ভাগে ভাগ হয়ে গেলে নারীরা তাদের স্বাধীনতা হারাতে থাকে। পুরুষদের বহুবিবাহ, পণপ্রথা প্রভৃতি কারণে নারীদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে ওঠে। কোনো পরিবারে মেয়ে জন্মালে সবাই দুঃখ পেত। এই সময় বাল্যবিবাহ শুরু হয়েছিল। বাল্যবিবাহ মানে খুবই অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া। এই প্রথা এই সময় চালু হয়েছিল। এছাড়া বৈদিক যুগে পরিবারের বিভিন্ন ধর্মীয় কার্যকলাপ যেমন যজ্ঞ এইসব করা দায়িত্ব আগে নারীদের ওপর ছিল, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই দায়িত্ব পুরোহিতদের হাতে চলে যায়। পরের প্রশ্ন, বেদ শুনে শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? বন্ধুরা, এই প্রশ্নটাই অনেক সময় পরীক্ষায় ঘুরিয়ে আসে। বেদের আরেক নাম শ্রুতি কেন? চলো আমরা উত্তরটা দেখে নিই। বেদ শব্দটি বিদ শব্দ থেকে এসেছে, যার অর্থ জ্ঞান। আর্যদের প্রাচীনতম সাহিত্য হল বেদ। প্রথম দিকে বেদ লিখিত রূপে ছিল না। বেদ সংস্কৃত ভাষায় রচিত হয়। বেদকে ঈশ্বরের বাণী বলে ধর্মপ্রাণ হিন্দুরা মনে করত। ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত। শুনে শুনে মনে রাখতে হতো বলে এর আরেক নাম শ্রুতি। বন্ধুরা, এইখানে তোমাদেরকে বলেছে বেদ শব্দটা বিদ শব্দ থেকে এসছে, যার অর্থ হলো জ্ঞান। আর্যদের প্রাচীনতম সাহিত্য হলো এই বেদ। বেদ প্রথম দিকে লিখিত রূপে ছিল না। বেদ সংস্কৃত ভাষায় বেদকে রচিত হয়েছিল, অর্থাৎ লেখা হয়েছিল।
বেদকে হিন্দুরা ঈশ্বরের বাণী বলে মনে করত। ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী শুনে সেই বাণী ঋষিরা মনে রাখত। যেহেতু শুনে শুনে মনে রাখা হতো, সেই কারণেই বেদকে শ্রুতি বলা হতো। পরের প্রশ্ন, বৈদিক সমাজ 4টি ভাগে কেন ভাগ হয়েছিল বলে তোমার মনে হয়? চলো আমরা উত্তরটা দেখে নিই। বৈদিক যুগে সমাজ প্রথমে কোনো ভাগ ছিল না। তখন সবাই সমান ছিল। বিভিন্ন মানুষ তাদের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন কাজ করত। এইভাবে দীর্ঘদিন কাজ করতে করতে তাদের পেশা জন্মভিত্তিক হতে শুরু করে, অর্থাৎ জন্ম অনুসারে মানুষের পেশা নির্ধারিত হতে শুরু করে। অবশেষে বৈদিক সমাজ পেশা অনুযায়ী 4 ভাগে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রতে ভাগ হয়ে যায়। বন্ধুরা, এখানে তোমাদের বলেছে বৈদিক সমাজে প্রথম দিকে কোনো ভাগ ছিল না। তখন সবাই সমান ছিল। বিভিন্ন মানুষের ইচ্ছা ও সামর্থ্য অনুযায়ী বিভিন্ন রকম কাজ করতেন। এইভাবে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে তাদের পেশা জন্মভিত্তিক হতে শুরু করে। জন্মভিত্তিক মানে জন্ম অনুসারে মানুষের পেশা নির্ধারিত হতে শুরু করে এবং অবশেষে বৈদিক সমাজ পেশা অনুযায়ী 4 ভাগে, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রতে ভাগ হয়ে যায়। তাই তোমরা বুঝতে পারলে কিভাবে বৈদিক সমাজ 4টি ভাগে ভাগ হয়েছিল। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বইয়ের 4র্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। এই অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো কোয়েশ্চেন আনসারের পিডিএফ তোমাদের যদি দরকার হয়, তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে তোমরা পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেল জেনে নিতে পারো। এছাড়াও ভিডিও দেখানো প্রশ্ন উত্তর শুনতে অথবা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।